আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের বিগত ক্লাসগুলোতে আমরা এস ব্লক এবং এস ব্লকের ধর্মাবলী সম্পর্কে আলোচনা করেছি। আজকে পি ব্লকের ধর্মাবলী নিয়ে আমরা একটু আলোচনা করব। তোমাদের আজকে পড়ানো হচ্ছে রসায়ন প্রথম পত্রের একাদশ শ্রেণীর অধ্যায় 3। আমরা পি ব্লক মৌল কাকে বলে তোমাদের গত ক্লাসে আগে বলেছি। যে সমস্ত মৌলসমূহ ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে পি অরবিটালে সর্বশেষ ইলেকট্রন যদি গমন করে তখন তাদেরকে পি ব্লক মৌল বলে। তো পি ব্লক মৌলসমূহ 3 ধরনের আছে: ধাতু, অধাতু, অপধাতু। তোমাদের আজকে এই সমস্ত মৌলসমূহের মধ্য থেকে কিছু ধর্মগুলো আলোচনা করবো। যেমন তোমরা সবাই জানো যে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ ইত্যাদি আমাদের গ্রুপগুলো আছে। এই সমস্ত মৌলসমূহ ধর্ম কি? যেমন নাইট্রোজেনে যদি ক্লোরাইডের যৌগ দেখি, বাস্তবে দেখতে পাই নাইট্রোজেন ট্রাইক্লোরাইড, আর ফসফরাসের ট্রাইক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড। কিন্তু আমরা বাস্তবে নাইট্রোজেনের পেন্টাক্লোরাইডটা কখনো দেখি না। এটা আছে, এটা নেই। আর ফসফরাস ট্রাইক্লোরাইড আছে, ফসফরাস পেন্টাক্লোরাইড আছে। কেন? তাহলে আমাদের আজকে আলোচনা করব যে ফসফরাস ক্লোরিনের সাথে বা হ্যালোজেনের সাথে যথাক্রমে ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড গঠন করলেও নাইট্রোজেন শুধুমাত্র ট্রাইক্লোরাইড গঠন করে, নাইট্রোজেন পেন্টাক্লোরাইড গঠন করে না। আচ্ছা, এখন দেখি তোমাদের বলা হচ্ছে যে নাইট্রোজেন শুধুমাত্র ট্রাইক্লোরাইড গঠন করে, ফসফরাস ট্রাইক্লোরাইড এবং পেন্টাক্লোরাইড গঠন করে। কেন? আমরা দুটো মৌল একই গ্রুপের এবং মৌল দুটো ইলেকট্রন বিন্যাস করি, নাইট্রোজেন আর ফসফরাস। তোমরা সবাই জানো নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7 আর ফসফরাসের পারমাণবিক সংখ্যা 15। তাহলে দেখতে পাচ্ছি যে 1s2 2s2 2p3। আর ফসফরাসের প্রথম শক্তি স্তরে 2, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, আর তৃতীয় শক্তি স্তরে 5টি। তা আমরা দেখতে পাচ্ছি যে নাইট্রোজেন পরমাণু সর্বশেষ শক্তি স্তর 2, আর ফসফরাস পরমাণু সর্বশেষ শক্তি স্তর 3। আমরা জানি যে তৃতীয় শক্তি স্তরে কিন্তু ডি অরবিটাল থাকতে পারে। যেহেতু এখানে ইলেকট্রন নেই, ডি অরবিটালটা ফাঁকা, 0। আচ্ছা, যখন আমরা এই মৌল দুটো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করার সময় উদ্দীপিত হয় তখন আমরা একটা স্টারিং চিহ্ন দিয়ে লিখি দ্বিতীয় শক্তি স্তর 2s2 2px 2py1 2pz1। ঠিক অনুরূপভাবে তৃতীয় শক্তি স্তর যখন আমরা লিখি 3s2 3px 3py 3pz 3pz। আচ্ছা, আমরা এখন এই মৌল দুটোকে ক্লোরিন মৌলের সাথে সংযোজন করব। তাহলে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা আমরা জানি 17, 1s2 2s2 2p6। তৃতীয় শক্তি স্তরে 3s2 3p5। আমরা যখন ক্লোরিন পরমাণুকে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণের সময় যখন উদ্দীপিত করি তখন সর্বশেষ শক্তি স্তর 3s2 3px 3py 3pz। এখানে কিন্তু পি অরবিটালে 5টি ইলেকট্রন আছে। তো পি অরবিটালে 5টি ইলেকট্রন আছে। আমরা সবাই জানি যে প্রতিটি ঘরে একটা ইলেকট্রন আগে পূর্ণ করবে, একটা করে যাবে, বাকিগুলো পরবর্তী যাবে। তাহলে এখানে থাকলো 2, এখানে থাকলো 2, আর এখানে থাকলো হচ্ছে 1টি।
তো তোমরা সবাই জানো যে কোনো অধাতব মৌলসমূহ যখন আরেকটি অধাতব মৌলের সাথে বিক্রিয়ার মাধ্যমে যৌগ গঠন করে তখন এদের মধ্যে ইলেকট্রনগুলো ভাগাভাগি হয়। ধাতু অধাতুর মধ্যে যেমন ইলেকট্রন দান গ্রহণ ঘটে, এখানে কিন্তু ইলেকট্রন দান গ্রহণ ঘটছে না, এখানে ইলেকট্রন হচ্ছে অংশীদারিত্ব অর্থাৎ শেয়ার করতেছে। আর আমরা জানি যে একটি মৌলের অযুগ্ম ইলেকট্রনের সাথে নিঃসঙ্গ ইলেকট্রনের সাথে অপর মৌলের নিঃসঙ্গ ইলেকট্রনের শেয়ার করে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে নাইট্রোজেন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে 3টি অযুগ্ম ইলেকট্রন আছে, 1টি 2টি 3টি। আর এখানে s অরবিটালে 1 জোড়া ইলেকট্রন আছে। আর অনুরূপভাবে আমরা দেখতে পাচ্ছি যে ক্লোরিন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে 1টি ইলেকট্রন অযুগ্ম আছে আর বাকি 3টা আছে হচ্ছে যুগ্ম, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া। তাহলে এখন এই নাইট্রোজেন পরমাণু আর ক্লোরিন পরমাণু আমরা যদি সংযোজন করি তাহলে নাইট্রোজেনের একক ইলেকট্রনের সঙ্গে ক্লোরিনের একক ইলেকট্রনের শেয়ার ঘটবে। তো শেয়ার ঘটাতে গেলে এখানে নাইট্রোজেনের 1টি ইলেকট্রন আছে, এই 1টি ইলেকট্রন এই 1টি ইলেকট্রন, তাহলে ক্লোরিনের শুধু 1টির সাথে 1টি পরমাণু সম্ভব না। এখানে আমাদের 3টি পরমাণু যদি নেই তাহলে আমাদের ঘটছে কিরকম, নাইট্রোজেন এটা 1 জোড়া, নাইট্রোজেনের 3টি নিঃসঙ্গ ইলেকট্রন আর ক্লোরিনের 3টি নিঃসঙ্গ ইলেকট্রন। আর ক্লোরিনের লন পেয়ার ইলেকট্রন, এখানে 3টি লন পেয়ার ইলেকট্রন, এখানে 3টি লন পেয়ার ইলেকট্রন আমাদের দেখতে পাচ্ছি। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বন্ড পেয়ার ইলেকট্রন যা পরস্পর বন্ধনে আবদ্ধ হলো। তার নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে 5টি ইলেকট্রনের মধ্যে 2টি ইলেকট্রন লন পেয়ার ইলেকট্রন আর অন্যান্য যে ইলেকট্রনগুলো আছে অ্যালোন নিঃসঙ্গ, যেগুলো হচ্ছে ক্লোরিন পরমাণুর সাথে নিঃসঙ্গ ইলেকট্রনের সাথে বন্ডিং তৈরি হলো, হয়ে এখানে আমাদের যৌগটা হলো হচ্ছে নাইট্রোজেন ট্রাইক্লোরাইড যৌগ। এখন আমরা যদি নাইট্রোজেনের পেন্টাক্লোরাইড যৌগটা যদি গঠন করতে চাই তাহলে কি করতে হবে? নাইট্রোজেনের পেন্টাক্লোরাইড গঠন করতে গেলে আমাদের s অরবিটালের যুগ্ম ইলেকট্রনরা পরবর্তী শক্তি স্তরে যেতে পারবে, কিন্তু আমাদের দ্বিতীয় শক্তি স্তরে আর কোনো অরবিটাল নেই। না থাকার জন্য আমাদের এই যুগ্ম ইলেকট্রন আর অযুগ্ম হচ্ছে না, অযুগ্ম যতক্ষণ না হচ্ছে ততক্ষণ অন্য মৌলের সাথে এরা শেয়ার করতে পারছে না। এই কারণে নাইট্রোজেন শুধুমাত্র ট্রাইক্লোরাইড গঠন করে। আমরা যদি এখানে 2d অরবিটালের তো কোনো অস্তিত্ব নাই, 2d অরবিটালের কোনো অস্তিত্ব নাই, একই শক্তি স্তরে 2d অরবিটাল, কারণ আমরা জানি যে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 2 হলে উপসহকারী যেটা থাকে সেটা হচ্ছে l এর মান 0 1, অর্থাৎ s অরবিটাল আর p অরবিটাল সম্ভব। সেহেতু এখানে 2d অরবিটালের যেহেতু অস্তিত্ব নেই, অর্থাৎ s অরবিটালের ইলেকট্রন যুগল বিভাজিত হয়ে অপর অরবিটালে যাওয়ার সম্ভাবনা নেই। যদি আমরা অন্য অরবিটালে দিই তাহলে তৃতীয় শক্তি স্তরে দিতে হবে, সেটা সম্ভব নয়। এই কারণে নাইট্রোজেন ট্রাইক্লোরাইডই শুধুমাত্র গঠন করে, নাইট্রোজেন পেন্টাক্লোরাইড গঠন করে না। নাইট্রোজেন পেন্টাক্লোরাইড গঠন না করার মূল কারণ হচ্ছে যে নাইট্রোজেন পরমাণুতে 3টির বেশি নিঃসঙ্গ ইলেকট্রন নেই। যদি 5টি হতো তাহলে গঠন করা সম্ভব হতো, কিন্তু এটা সম্ভব হয় না। আচ্ছা, তা আমরা এখন যদি ফসফরাসের ক্ষেত্রে যদি উল্লেখ করতে চাই যে ফসফরাসের ক্ষেত্রে ফসফরাস ট্রাইক্লোরাইড যৌগ আছে, ফসফরাস পেন্টাক্লোরাইড যৌগ আছে, তাহলে আমরা অনুরূপভাবে কিভাবে এটা ব্যাখ্যা করা যায় এখন লিখে দেখাই। নাইট্রোজেনটা আমরা মুছে দিই। ফসফরাস পরমাণুর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে উদ্দীপিত অবস্থায় তৃতীয় শক্তি স্তরে 3টি অরবিটালে নিঃসঙ্গ ইলেকট্রন আছে। তাহলে ফসফরাস পরমাণুর 1 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আর বাকি আছে 3টি নিঃসঙ্গ ইলেকট্রন, কিন্তু এরা নিঃসঙ্গ ইলেকট্রন যারা বন্ধন গঠনে
ব্যবহৃত হবে। আর ক্লোরিনের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ক্লোরিন পরমাণুর সাথে সর্বশেষ শক্তি স্তরে একটি নিঃসঙ্গ ইলেকট্রন আর 3 জোড়া হচ্ছে বন্ড পেয়ার ইলেকট্রন নয় লং পেয়ার ইলেকট্রন, নিঃসঙ্গ জোড় ইলেকট্রন। নিঃসঙ্গ যে ইলেকট্রন এটা কখনো বন্ডিং তৈরি করবে না। তাহলে এখানে ফসফরাস পরমাণুর 3টি নিঃসঙ্গ ইলেকট্রনের সঙ্গে ক্লোরিন পরমাণুর 3টি নিঃসঙ্গ ইলেকট্রন সমযোজীর বন্ধনে ইলেকট্রন শেয়ার করে আমাদের দেখি ফসফরাসের সাথে যে 3টি ইলেকট্রন নিঃসঙ্গ রয়েছে তা ক্লোরিনের 3টি পরমাণু সাথে বন্ড পেয়ার তৈরি করলো বন্ধন জোড়। তাহলে যে সমস্ত ইলেকট্রনগুলো হচ্ছে বন্ধনে ব্যবহৃত হয় সেই সমস্ত জোড়াগুলোকে বলা হচ্ছে বন্ড পেয়ার ইলেকট্রন, বন্ধন ইলেকট্রন। আর যে সমস্ত ইলেকট্রন জোড় বন্ধনে আবদ্ধ হয়নি সেগুলোকে বলা হচ্ছে লন ইলেকট্রন বা নিঃসঙ্গ জোড় ইলেকট্রন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফসফরাসের সাথে হচ্ছে 3টি ক্লোরিন পরমাণু নিয়ে ফসফরাস ট্রাইক্লোরাইড অণু গঠন করলো। তাহলে আমরা অনুরূপভাবে দেখতে পাচ্ছি যে নাইট্রোজেন যেভাবে হচ্ছে ট্রাইক্লোরাইড অণু গঠন করলো, ফসফরাস ঠিক একইভাবেই হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড অণু এখানে গঠন করলো। কিন্তু এখন আমাদের প্রশ্ন যে ফসফরাস পেন্টাক্লোরাইড কিভাবে গঠন করে। আমি এখানে দেখতে পাচ্ছি যে ফসফরাস পরমাণু ইলেকট্রন বিন্যাসে 3s অরবিটালে ইলেকট্রন জোড় আছে। এটা উদ্দীপিত অবস্থায় এই জোড়বদ্ধ ইলেকট্রনটা বিভাজিত হয়ে ডি অরবিটালে এলো d3dxy। আমি জানি যে ডি উপস্তরে 5টি অরবিটাল আছে, 3dxy 3dyz 3dx 3dx2 y2 dx2। এদের মধ্যে দেখতে পাচ্ছি 5টি নিঃসঙ্গ ইলেকট্রন যখন আমি পেলাম তাহলে আমরা জিনিসটা এরকম হলো যে এখানে যে নিঃসঙ্গ ইলেকট্রন 5টি হয়ে গেল, 1 2 3 4 5। তাহলে 5 পরমাণু ক্লোরিন 5টি নিঃসঙ্গ ইলেকট্রনের সঙ্গে ক্লোরিনের 5টি নিঃসঙ্গ ইলেকট্রন ফসফরাসের 5টি নিঃসঙ্গ ইলেকট্রনের সাথে বন্ডিং গঠন করবে। তাহলে আমার দেখা যাচ্ছে যে একটি ইলেকট্রনের সাথে ফসফরাসের একটি, আরেকটির সাথে একটি, এভাবে মোট 5 পরমাণু ক্লোরিনের সাথে আমাদের 1 2 3 4 5, ক্লোরিনের 1, ক্লোরিনের 2, ক্লোরিনের 3, ক্লোরিনের 4, ক্লোরিনের 5। তাহলে এখানে আমাদের 5টি বন্ধন হলো। আমরা সব সময় জানি যে কোনো বন্ধন আবদ্ধ করতে গেলে পরে অষ্টক পূরণ করতে হয়। আমরা আগের যুগে দেখেছি এটা কিন্তু ফসফরাস ট্রাইক্লোরাইডে কিন্তু 3 জোড়া অর্থাৎ ষষ্ঠক। আবার নাইট্রোজেনের ক্ষেত্রেও দেখেছি যে নাইট্রোজেন ট্রাইক্লোরাইডের ক্ষেত্রে 3 জোড়া ষষ্ঠক, অর্থাৎ অষ্টকের চেয়ে 1 জোড়া কম। আর এখানে অষ্টকের চেয়ে 1 জোড়া বেশি। এর কারণ হচ্ছে এই ফাঁকা ডি অরবিটাল থাকার কারণে, ফাঁকা ডি অরবিটালে যখন যুগ্ম ইলেকট্রনটা ভেঙে বিজোড় হলো তখন ওদের 5টি বিজোড় ইলেকট্রন হওয়ার কারণে তারা এটা সম্ভব হলো। এই কারণে এখানে হচ্ছে আমরা ফসফরাস পেন্টাক্লোরাইড বা আণবিক সংকেত এটা গঠন করি। তাহলে আমরা বুঝতে পারলাম যে নাইট্রোজেন ও ফসফরাস একই গ্রুপের মৌল হওয়া সত্ত্বেও নাইট্রোজেন দ্বিতীয় পর্যায়ে মৌল হওয়ার জন্য নাইট্রোজেন ট্রাইক্লোরাইড গঠন করলো, কিন্তু নাইট্রোজেন পেন্টাক্লোরাইড গঠন করলো না। আর ফসফরাস তৃতীয় পর্যায়ে মৌল হওয়ার জন্য তারা উদ্দীপিত অবস্থায় 3টি থেকে 5টি অযুগ্ম ইলেকট্রনে পৌঁছাতে পারে বিধায় ক্লোরিন 5টি পরমাণুর সাথে যুক্ত হয়ে যথাক্রমে ফসফরাস পেন্টাক্লোরাইড গঠন করলো। তাহলে আমরা বুঝতে পারলাম যে নাইট্রোজেন শুধুমাত্র ট্রাইক্লোরাইডই গঠন করে, কিন্তু ফসফরাস ট্রাইক্লোরাইড এবং পেন্টাক্লোরাইড দুটোই গঠন করতে পারে। এখন আমাদের আরেকটা প্রশ্ন নিয়ে যদি আলোচনা করতে চাই যে নাইট্রোজেন পেন্টঅক্সাইড গঠন করে কেন?
নাইট্রোজেন পেন্টাক্লোরাইড গঠন করলো না, অথচ নাইট্রোজেন পেন্টা অক্সাইড গঠন করলো কেন, এটা নিয়ে একটু আলোচনা করব। খুব দ্রুত আলোচনা শেষ করতে হবে আমাদের। নাইট্রোজেন এটাকে যদি আমরা গাঠনিক সংকেতে লিখতে চাই, আমরা সবাই জানি নাইট্রোজেনের 3টি নিঃসঙ্গ ইলেকট্রন, নাইট্রোজেনের 3টি নিঃসঙ্গ ইলেকট্রন আর অক্সিজেনের হচ্ছে 2টি নিঃসঙ্গ ইলেকট্রন। আর নাইট্রোজেনের হচ্ছে লন পেয়ার ইলেকট্রন 1 জোড়া। এখানে নাইট্রোজেন এই নিঃসঙ্গ যে ইলেকট্রন আর অক্সিজেনের এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিঃসঙ্গ ইলেকট্রন, এই দুটোর মধ্যে সন্নিবেশ বন্ধনে আবদ্ধ হবে। সন্নিবেশ বন্ধনে যখন আবদ্ধ হবে তখন এর মধ্যে নাইট্রোজেন পেন্টঅক্সাইড গঠন করে। এই জন্য আমরা বলতে পারি নাইট্রোজেন পেন্টঅক্সাইড সন্নিবেশ বন্ধনের মাধ্যমে গঠন করে। ধন্যবাদ তোমাদের আজকের মতো ক্লাস। ইনশাআল্লাহ আগামী দিন তোমাদের আরো পি ব্লকের ধর্ম মিলে আলোচনা করবো। খোদা হাফিজ, আসসালামু আলাইকুম।